পৃষ্ঠা 5 ইন কন্টিনিউয়েশন। প্রশ্ন 4, যুক্তি কি উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, যুক্তি অনুমানকে যখন ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকেই বলে যুক্তি, আর্গুমেন্ট। অনুমানই হলো যুক্তির মূল ভিত্তি। কোনো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য সম্পর্কে জ্ঞান লাভ করার যে মানসিক প্রক্রিয়া তাকেই বলে অনুমান। এই অনুমানের ভাষাগত কাঠামোকেই বলা হয় যুক্তি। যুক্তি হলো এমনই এক ভাষাগত কাঠামো যেখানে এক বা একাধিক বাক্যের সত্যতা থেকে অপর একটি বাক্যের সত্যতা প্রতিপাদন করা যায়। যুক্তি হলো ভাষায় প্রকাশিত এক স্পষ্ট বিষয়। অনুমান হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া, কিন্তু যুক্তি কোনো মানসিক প্রক্রিয়া নয়। অথচ আমরা অনেক সময় যুক্তি ও অনুমান এই শব্দ দুটিকে একার্থে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে তাই বুঝে নেওয়ার দরকার যে ব্যাপকতর অর্থে যুক্তি ও অনুমান সমার্থক শব্দরূপে গণ্য। তা সত্ত্বেও বলা যায় যে অনুমান যেহেতু একটি মানসিক প্রক্রিয়া রূপে গণ্য, সেহেতু তা অস্পষ্ট রূপেই গ্রাহ্য। কিন্তু যুক্তি কোনো অস্পষ্ট বিষয় নয়। যুক্তি হলো ভাষার মাধ্যমে প্রকাশিত এক স্পষ্ট বিষয়। এরূপ স্পষ্ট যুক্তির আলোচনাই তর্কবিদ্যা করে থাকে। যুক্তি হলো বচন সমষ্টি যা যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের সম্পর্কে আবদ্ধ। যুক্তি হলো বচনের সমষ্টি যার একটি সিদ্ধান্ত রূপে এবং অপরগুলি হেতু বাক্য রূপে গ্রাহ্য। যুক্তিকে যে বচনের সত্যতা দাবি করা হয় তা প্রতিপাদন করা হয় তাকে বলে সিদ্ধান্ত, কনক্লুশন। আর যে বচনগুলির সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেগুলিকে বলা হয় হেতুবাক্য, প্রেমাইসেস। যে কোনো যুক্তিতে হেতুবাক্যের সাহায্যেই আমরা তাই সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করে থাকি। উদাহরণস্বরূপ, সকল মানুষ হয় মরণশীল, যুক্তিবাক্য। রাম হয় মানুষ, যুক্তিবাক্য। রাম হয় মরণশীল, সিদ্ধান্ত। প্রশ্ন 5, সত্যতা ও বৈধতার সম্পর্ক কি? একটি যুক্তি কখন বৈধ ও অবৈধ হয়? এখানে মার্কস আছে 3+3। উত্তর, সত্যতা ও বৈধতার সম্পর্ক। সত্যতা ও বৈধতা শব্দ দুটি যুক্তিবিজ্ঞানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। কারণ যুক্তি বিচারে মূল আলোচ্য বিষয় হলো যুক্তি বা আর্গুমেন্ট। এই যুক্তি সাধিত হয় একাধিক বচন দ্বারা। এই সমস্ত বচনগুলির মধ্যে শেষের বচনটিকে বলা হয় সিদ্ধান্ত বা কনক্লুশন, আর বাদবাকি বচনগুলিকে বলা হয় হেতুবাক্য বা যুক্তিবাক্য, প্রেমাইসেস। সে কারণেই বলা যায় যে যুক্তিবাক্য তথা হেতুবাক্যই হোক অথবা সিদ্ধান্তই হোক না কেন, এগুলি হলো মূলত বচন। এই বচনের সঙ্গে সম্পৃক্ত হলো সত্যতার সম্পর্ক। সত্যতা বলতে বোঝায় একটি বচন সত্য অথবা মিথ্যা, ট্রু অর ফলস। সত্য এবং মিথ্যা রূপে তাই সত্যতার বিষয়টি প্রকাশিত হয়। বচনের প্রকৃতিতে সত্যতার বিষয়টি তাই লক্ষ্য করা যায়। সত্যতা কখনোই যুক্তিরই বিষয় নয়। যুক্তির সঙ্গে সম্পৃক্ত বৈধতা। বৈধতা ভ্যালিডিটি বলতে বোঝায় একটি যুক্তি বৈধ, ভ্যালিড, অথবা অবৈধ, ইনভ্যালিড। অর্থাৎ বৈধতার বিষয় হলো যুক্তি, আর্গুমেন্ট। অবশ্য এই যুক্তি হলো অবরোহ যুক্তি, ডিডাকটিভ আর্গুমেন্ট। একটি অবরোহ যুক্তিকে তাই বৈধ অথবা অবৈধ রূপে গণ্য করা হয়। কোনো যুক্তিকে তাই সত্যতার মাপকাঠিতে উল্লেখ করা যায় না।
যুক্তির অন্তর্গত যে সমস্ত বচন লক্ষ্য করা যায় সেগুলি সত্যতার ওপর যুক্তির সামগ্রিক বৈধতা নির্ভর করে, অর্থাৎ যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের সত্যতার ওপর কোনো যুক্তির বৈধতা নিরূপিত হয়। বৈধ ও অবৈধ দ্বিবিধ রূপে যুক্তি যুক্তির বৈধতার পরিপ্রেক্ষিতে যুক্তিকে দুভাবে উল্লেখ করা হয়, এক বৈধ যুক্তি ভ্যালিড আর্গুমেন্ট এবং অবৈধ যুক্তি ইনভ্যালিড আর্গুমেন্ট। বৈধ যুক্তি তাকেই বলা হয় যেখানে যুক্তির সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে যুক্তি বাক্য থেকে নিঃসৃত হয়। অপরদিকে অবৈধ যুক্তি হল সেই যুক্তি যেখানে যুক্তির সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে নিঃসৃত না হয়ে তা সম্ভাব্য রূপে গণ্য হয়। পৃষ্ঠা 6। বৈধ যুক্তি। বৈধ যুক্তির প্রকৃতিতে উল্লেখ করা যায় যে বৈধ যুক্তির প্রকৃতিতে উল্লেখ করা যায় যে যুক্তিবাক্য বা হেতু বাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তগুলি সত্য হবে, অথবা বলা যায় যে কোনো বৈধ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য বা হেতুবাক্যগুলি মিথ্যা হওয়া সত্ত্বেও তার সিদ্ধান্তগুলি সত্য হতে পারে। সুতরাং বলা যায় যে এই তিন রকম সম্ভাবনার ক্ষেত্রেই কোনো যুক্তি বৈধ বা ভ্যালিড রূপে বিবেচিত হয়। অবৈধ অবৈধ যুক্তির প্রচ্ছতিতে উল্লেখ করা যায় যে কোনো অবরোহ যুক্তির একমাত্র তখনই অবৈধ রূপে গণ্য হয় যখন তার যুক্তিবাক্য বা যুক্তিবাক্যগুলি সত্য ট্রু হওয়া সত্ত্বেও সিদ্ধান্তগুলি মিথ্যা বা ফলস হয়েছে। যুক্তির এরূপ বৈশিষ্ট্য ছাড়া আর অন্য কোনো ক্ষেত্রেই কোনো যুক্তিকে অবৈধ রূপে উল্লেখ করা যায় না। বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য। বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়। এখানে দুটো কলাম করা হয়েছে, প্রথমটা বৈধ যুক্তি, দ্বিতীয়টা অবৈধ যুক্তি। 1. বৈধ যুক্তি। এরূপ যুক্তির সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত। অবৈধ যুক্তি। 1. এরূপ যুক্তির সিদ্ধান্তগুলি কখনোই যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত নয়, তা হল সভ্যতা। 2. বৈধ যুক্তি। এরূপ যুক্তিতে যুক্তিবাক্য বা হেতুবাক্যগুলি সত্য ব্র্যাকেটে ট্রু হলে সিদ্ধান্তটিও সত্য হবে, তা কখনোই মিথ্যা হতে পারে না। অবৈধ যুক্তি। 2. এরূপ যুক্তিতে হেতুবাক্য বা যুক্তিবাক্যগুলি সত্য মানে ট্রু হলে সিদ্ধান্তটি মিথ্যা বা ফলস হয়। 3. বৈধ যুক্তি। এরূপ যুক্তির সিদ্ধান্তগুলি সব সময়ই নিশ্চিত রূপে গণ্য। অবৈধ যুক্তি। 3. এরূপ যুক্তির সিদ্ধান্তগুলি কখনোই নিশ্চিত নয়, তা সবসময়ই সম্ভাব্য রূপে গ্রাহ্য। প্রশ্ন 6। অবরোহ যুক্তি কি? অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো কি? মার্কস 2+4। উত্তর। অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। তর্কবিদ্যায় যুক্তিকে দুভাগে ভাগ করা হয়েছে। 1. অবরোহ যুক্তি ডিডাকটিভ আর্গুমেন্ট এবং 2. আরোহ যুক্তি ইন্ডাকটিভ আর্গুমেন্ট। যে যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর নয়, সেই যুক্তিকেই বলা হয় অবরোহ যুক্তি।
ব্র্যাকেটে ডিডাকটিভ আর্গুমেন্ট, অর্থাৎ এরূপ যুক্তিতে সিদ্ধান্তের সত্যতা যুক্তিবাক্যের সত্যতা থেকেই প্রমাণিত হয়। আরও বলা যায় যে অবরোহ যুক্তিতে সিদ্ধান্তের প্রমাণিত বিষয়টি কখনোই যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করে যেতে পারে না। উদাহরণ, কোনো কোনো ছাত্র হয় সৎ মানুষ, যুক্তিবাক্য। কোনো কোনো সৎ মানুষ হয় ছাত্র, সিদ্ধান্ত। ব্যাখ্যা, এখানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে। আবার সিদ্ধান্তের বক্তব্য বিষয়টি অর্থাৎ প্রমাণিত বিষয়টি যুক্তিবাক্যের বক্তব্য বিষয়ের সঙ্গে সমান ব্যাপক। সিদ্ধান্তের বক্তব্য বিষয় তাই যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করে যায়নি। সুতরাং এটা একটি অবরোহ যুক্তি রূপে গণ্য। অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। অবরোহ যুক্তির ক্ষেত্রে তার নিজস্ব কতগুলি বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। এক বা একাধিক যুক্তিবাক্য। অবরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য তথা হেতুবাক্যের সংখ্যা হল এক বা একাধিক। একটি মাত্র যুক্তিবাক্য থেকেও সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হতে পারে, আবার একাধিক তথা দুটি যুক্তিবাক্য থেকেও সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হতে পারে। 2. অনিবার্যভাবে নিঃসৃত। যুক্তিবাক্য এক বা একাধিক যাই হোক না কেন, তা থেকে যে সিদ্ধান্তটি নিঃসৃত হয় তা অনিবার্যভাবেই নিঃসৃত হয়। 3. যুক্তিবাক্যের অন্তর্নিহিত সিদ্ধান্ত। অবরোহ যুক্তির সিদ্ধান্তে যে বিষয়টিকে প্রমাণ করা হয় তা যুক্তিবাক্যের মধ্যেই অপ্রমাণিতভাবে নিহিত থাকে। অর্থাৎ সিদ্ধান্তে এমন কিছুকে প্রমাণ করা হয় না যা যুক্তিবাক্যের বক্তব্য বিষয়ের মধ্যে নেই। 4. সিদ্ধান্ত অপেক্ষা ব্যাপকতর যুক্তিবাক্য। অবরোহ যুক্তির সিদ্ধান্তটির ব্যাপকতা বা বিস্তৃতি কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে যায় না। সিদ্ধান্তের ব্যাপকতা তাই হয় যুক্তিবাক্যের সমান হবে অথবা তার চেয়ে কম হবে, কখনোই যুক্তিবাক্যের চেয়ে বেশি হবে না। 5. আকারগত সত্যতার উপর গুরুত্ব আরোপ। অবরোহ যুক্তির ক্ষেত্রে শুধুমাত্র আকারগত সত্যতা, ফর্মাল ট্রুথ এর ওপরই গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এখানে বস্তুগত সত্যতা, ম্যাটেরিয়াল ট্রুথ এর ওপর কোনো গুরুত্ব দেওয়া হয় না। 6. যুক্তিবাক্যের সত্যতার ওপর সিদ্ধান্তের নির্ভরশীলতা। অবরোহ যুক্তির সিদ্ধান্তের সত্যতা তার যুক্তিবাক্যের সত্যতার ওপর নির্ভর করে, অর্থাৎ যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটিও সত্য হতে বাধ্য। তাই যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কখনোই মিথ্যা হতে পারে না। 7. যুক্তিবাক্যের দ্বারা সিদ্ধান্তের প্রমাণ। অবরোহ যুক্তির উদ্দেশ্য হল যুক্তিবাক্যের সহায়তায় সিদ্ধান্তের সত্যতাকে প্রমাণ করা। যুক্তিবাক্যের বাইরের কোনো বক্তব্য দ্বারা সিদ্ধান্তের সত্যতাকে প্রমাণ করা হয় না। 8. সিদ্ধান্তের সত্যতা যাচাই। অবরোহ যুক্তির সিদ্ধান্তের সত্যতাকে প্রমাণ করাই হল তার প্রাথমিক মৌল উদ্দেশ্য, এবং এরই পরিপ্রেক্ষিতে অবরোহ যুক্তির অপরাপর বিচার সম্ভব হয়।
প্রশ্ন 7, আরোহ যুক্তি কি? আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি কি? 2 + 4 মার্কস। উত্তর, আরোহ যুক্তি যে যুক্তিতে একাধিক বিশেষ যুক্তিবাক্যের ওপর নির্ভর করে প্রকৃতির একরূপতা, ইউনিফর্মিটি অফ নেচার এবং কারণ নিয়মের, ল অফ কজেশন, এই নীতির সাহায্যে পর্যবেক্ষণ ও নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় এবং সিদ্ধান্তটি সবসময়ই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে যায়, সেই যুক্তিকেই বলে আরোহ যুক্তি, ইন্ডাকটিভ আর্গুমেন্ট। এরূপ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হলেও তা কখনোই অনিবার্যভাবে নিঃসৃত নয়। এরূপ যুক্তির সিদ্ধান্তটির ব্যাপকতা সবসময়ই যুক্তিবাক্যের ব্যাপকতার চেয়ে বেশি। পৃষ্ঠা 7। উদাহরণ: রাম নামে একটি বিশেষ মানুষ হয় মরণশীল। শ্যাম নামে একটি বিশেষ মানুষ হয় মরণশীল। যদু নামে একটি বিশেষ মানুষ হয় মরণশীল। সুতরাং সকল মানুষ হয় মরণশীল। ব্যাখ্যা: এরূপ যুক্তিটিতে দেখা যায় যে একাধিক যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। এরূপ সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হলেও তা কখনোই অনিবার্যভাবে নিঃসৃত নয়, কারণ এখানে সিদ্ধান্তটি হলো একটি সার্বিক বচন। সে কারণেই সিদ্ধান্তটির বক্তব্য বিষয় যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করে গেছে। স্বাভাবিক পরিণতিতে সিদ্ধান্তের ব্যাপকতা যুক্তিবাক্যের ব্যাপকতার চেয়ে অনেক বেশি। যুক্তিবাক্যগুলি যেখানে বিশেষ রূপে গণ্য, সেখানে সিদ্ধান্তটি সামান্য বা সার্বিক রূপে গ্রাহ্য। সুতরাং এরূপ যুক্তিটি আরোহ অনুমানের একটি প্রকৃষ্ট উদাহরণ। আরোহ যুক্তির বৈশিষ্ট্য: প্রত্যেকটি আরোহ যুক্তিতেই তার নিজস্ব কিছু বৈশিষ্ট্যমূলক পরিচয় ফুটে ওঠে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. যুক্তিবাক্য থেকে নিঃসৃত সিদ্ধান্ত। অবরোহ যুক্তিতে যেমন যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, আরোহ যুক্তির সিদ্ধান্তটিও তেমনি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়, অর্থাৎ যুক্তিবাক্যই হলো আরোহ যুক্তির মূল ভিত্তি। 2. একাধিক যুক্তিবাক্য নিঃসৃত সিদ্ধান্ত। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময়ই একাধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়। আরোহ যুক্তির সিদ্ধান্তটিকে কখনোই একটি মাত্র যুক্তিবাক্যের সাহায্যে প্রতিষ্ঠা করা যায় না। 3. সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত নয়। আরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় ঠিকই, কিন্তু তা কখনোই অনিবার্যভাবে নিঃসৃত নয়, অর্থাৎ যুক্তিবাক্যগুলি সত্য হলেও সিদ্ধান্তটি মিথ্যা হতে পারে। 4. যুক্তিবাক্য অপেক্ষা ব্যাপকতার সিদ্ধান্ত। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময়ই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হয়, অর্থাৎ ব্যাপকতা বা বিস্তৃতির পরিপ্রেক্ষিতে তা সবসময়ই যুক্তিবাক্যের চেয়ে বেশি বা অধিক ব্যাপক। 5. বস্তুগত সত্যতার ওপর গুরুত্ব আরোপ। আরোহ যুক্তির ক্ষেত্রে অকারণগত সত্যতার ওপর গুরুত্ব দেওয়া না হলেও বস্তুগত সত্যতার ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ বস্তুগত দিকের প্রতি আদৌ উপেক্ষা করা হয় না। 6. প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপস্থিতি। আরোহ যুক্তির অকারণগত ভিত্তি হিসাবে দুটি নিয়মের উল্লেখ করা যায়। এই দুটি নিয়মের একটি হলো প্রকৃতির একরূপতা নীতি এবং অন্যটি হলো কার্যকারণ নীতি।
এই দুটি নিয়মের উপর নির্ভর করেই সিদ্ধান্তে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা যায়। 7. আরোহ যুক্তির বস্তুগত ভিত্তি। আরোহ যুক্তির বস্তুগত ভিত্তি হিসেবে দুটি নিয়মের উল্লেখ করা যায়। এই দুটি নিয়মের একটি হলো পর্যবেক্ষণ এবং অপরটি হলো পরীক্ষণ। এই দুটি নিয়মের সাহায্যেই আরোহ যুক্তির সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক রূপে গণ্য হয়। 8. কার্যকারণ সম্বন্ধের প্রতিষ্ঠা। আরোহ যুক্তির আরও একটি মৌল বৈশিষ্ট্য হল সিদ্ধান্তে কার্যকারণ সম্বন্ধকে প্রতিষ্ঠা করা। প্রশ্ন 8. অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য কী তা আলোচনা করো। উত্তর: অবরোহ এবং আরোহ যুক্তির পার্থক্য। এখানে একটা টেবিল বানানো হয়েছে, 3টে কলাম। প্রথমটায় পার্থক্যের বিষয়, দ্বিতীয়টায় অবরোহ যুক্তি, তৃতীয়টায় আরোহ যুক্তি। 1. পার্থক্যের বিষয় হলো ব্যাপকতা। অবরোহ যুক্তি: প্রতিষ্ঠিত সিদ্ধান্তটির ব্যাপকতা যুক্তিবাক্যের ব্যাপকতার চেয়ে কম অথবা তার সমান হবে, কিন্তু কোনো ক্ষেত্রেই তার বেশি হবে না। অর্থাৎ অবরোহের ক্ষেত্রে সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করা যেতে পারে না। আরোহ যুক্তি: প্রতিষ্ঠিত সিদ্ধান্তটির ব্যাপকতা সবসময়ই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে যায়, কারণ এক্ষেত্রে যুক্তিবাক্যগুলি বিশেষ হলেও সিদ্ধান্তটি সামান্য বা সার্বিক ইউনিভার্সাল রূপে গণ্য হয়। 2. যুক্তিবাক্যের সংখ্যা। অবরোহ যুক্তি: একটি মাত্র যুক্তিবাক্য থেকেও একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হতে পারে, আবার একাধিক যুক্তিবাক্য থেকেও একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হতে পারে, কারণ অবরোহ যুক্তিকে মাধ্যম ব্র্যাকেটে মেডিয়েট এবং অমাধ্যম ইমমেডিয়েট ভেদে দ্বিবিধ রূপে স্বীকার করা হয়েছে। আরোহ যুক্তি: সিদ্ধান্তটি সবসময়ই একাধিক যুক্তিবাক্যের ওপর নির্ভর করে প্রতিষ্ঠিত, কারণ এক্ষেত্রে যুক্তিবাক্যের সংখ্যা যতই বৃদ্ধিপ্রাপ্ত হয়, আরোহ যুক্তির গ্রহণযোগ্যতাও ততই বৃদ্ধি পায়। 3. বিশ্লেষক ও সংশ্লেষক। অবরোহ যুক্তি: সিদ্ধান্তে আমরা যে সত্যকে প্রতিষ্ঠা করি তা বিশেষ পার্টিকুলার হতে পারে, আবার তা সামান্য ইউনিভার্সালও হতে পারে। তবে বিশেষই হোক আর সামান্যই হোক, তা অবশ্যই বিশ্লেষক বা অ্যানালিটিক্যাল মূলক হবে। আরোহ যুক্তি: সিদ্ধান্তে আমরা যে সত্যকে প্রতিষ্ঠা করি তা সবসময়ই সামান্য রূপে পরিগণিত হয়। সিদ্ধান্তটি আবার সর্বদা সংশ্লেষক বা সিনথেটিক মূলকই হয়। কখনো বিশ্লেষক অ্যানালিটিক মূলক, কখনো অ্যানালিটিক বা বিশ্লেষক মূলক হয় না। যেমন কিছু মানুষ মরণশীলতা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সকল মানুষ হয় মরণশীল। এই মরণশীলতা নামক বৈশিষ্ট্য বা গুণটি মানুষকে বিশ্লেষণ করলে পাওয়া সম্ভব নয়। এ হলো আমাদের অভিজ্ঞতা দ্বারা অর্জিত একটি নতুন গুণ, যা ভবিষ্যতে সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। পৃষ্ঠা 8। এবার পার্থক্যের বিষয় 4 নম্বর হলো সত্যতা। অবরোহ যুক্তি: যে সত্যতা নিয়ে আলোচনা করা হয় তা হলো আকারগত সত্যতা, ফর্মাল ট্রুথ। অর্থাৎ এক্ষেত্রে যুক্তির অন্তর্গত বচনগুলি বাস্তবে সত্য না মিথ্যা এই প্রশ্ন অবান্তর।
যুক্তির আকারগত সত্যতা লাভ করাই হলো অবরোহ যুক্তির একমাত্র উদ্দেশ্য। তাই এক্ষেত্রে যুক্তির আকারগত নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা সেদিকেই তীক্ষ্ণ নজর রাখা হয়। আরোহ যুক্তি আকারগত সত্যতা ছাড়াও বস্তুগত সত্যতার মেটেরিয়াল ট্রুথ এর ওপর গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ এক্ষেত্রে যুক্তির অন্তর্গত বচনগুলি বাস্তবে সত্য না মিথ্যা সেই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। কারণ আরোহ যুক্তির মুখ্য উদ্দেশ্যই হল একটি বস্তুগত সত্যতা সম্পন্ন সামান্য বা সার্বিক বচন ব্র্যাকেটে ইউনিভার্সাল প্রপোজিশন লাভ করা। 5. পার্থক্যের বিষয় অনিবার্যতা। অবরোহ যুক্তি সিদ্ধান্তটি যুক্তিবাক্যের মধ্যে সুপ্ত বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। যুক্তিবাক্যে যা প্রচ্ছন্ন থাকে সেটাই সিদ্ধান্তে স্পষ্টভাবে প্রকাশিত ও প্রমাণিত হয়। এ কারণেই দাবি করা হয় যে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যুক্তিবাক্যের সত্যতার ওপর সিদ্ধান্তের সত্যতাও নির্ভর করে। আরোহ যুক্তি সিদ্ধান্তটি যুক্তিবাক্যের মধ্যে সুপ্ত বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে না। এক্ষেত্রে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে বিরাট ব্যবধান থাকে, কারণ আরোহ যুক্তি বাক্যগুলি যেখানে কতগুলি বিশেষ দৃষ্টান্তকে সূচিত করে সেখানে সিদ্ধান্তটি একটি সার্বিক বা সামান্য বচনকে প্রতিষ্ঠিত করে। এ কারণেই আরোহ যুক্তির সিদ্ধান্তটি সব সময়ই সম্ভাব্য বা পোর্টেবল রূপে স্বীকৃত। 6. পার্থক্যের বিষয় যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক। অবরোহ যুক্তি প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি অবশ্যই যুক্তিবাক্য দ্বারা সমর্থিত হয়। শুধু তাই নয়, তা যুক্তিবাক্যের সমর্থনে সম্পূর্ণভাবে প্রমাণিতও হয়। স্বাভাবিকভাবেই তাই এ ধরনের যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যারূপে প্রমাণিত হতে পারে না। এক্ষেত্রে তাই যুক্তিবাক্যের সঙ্গে সিদ্ধান্তের সম্পর্ক হল প্রসক্তি সম্পর্ক, এন্টেইলমেন্ট রিলেশন। আরোহ যুক্তি সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। এক্ষেত্রে সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য একটি আরোহমূলক উলম্ফন ইন্ডাকটিভ লিপ এর প্রয়োজন হয়। সুতরাং আরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যগুলি সত্য হলেও সিদ্ধান্তটি সত্য হবেই এমন দাবি করা যায় না। এজন্য যুক্তিবাক্যগুলি সত্য হলেও সিদ্ধান্তটি মিথ্যা হতে পারে। 7. মূল্যায়ন। পার্থক্যের বিষয় অবরোহ যুক্তি হল অবরোহ যুক্তিকে আমরা বৈধ ভ্যালিড বা অবৈধ ইনভ্যালিড রূপে মূল্যায়ন করতে পারি। অবরোহ যুক্তির ক্ষেত্রে কতকগুলি আকারগত বৈধতার নিয়ম প্রয়োগ করা হয়। এই সমস্ত নিয়মগুলিকে মেনে চললে আমরা যুক্তিটিকে বৈধ রূপে উল্লেখ করি, আর না মেনে চললে তাকে অবৈধ যুক্তি বলে থাকি। আরোহ যুক্তি আরোহ যুক্তির ক্ষেত্রে বৈধতার বা ভ্যালিডিটি প্রশ্নটি একেবারেই অপ্রাসঙ্গিক, কারণ এক্ষেত্রে সিদ্ধান্তটি কখনোই অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় না। সুতরাং বৈধ ও অবৈধের মাপকাঠি এক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়। এক্ষেত্রে একমাত্র বিচার্য হল সিদ্ধান্তের সম্ভাব্যতা। 8. সিদ্ধান্তের প্রকৃতি। পার্থক্যের বিষয় অবরোহ যুক্তি এক্ষেত্রে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি সাপেক্ষ বা শর্তাধীন বচন অথবা নিরপেক্ষ বা শর্তহীন বচন যে কোনো রূপেই প্রকাশিত হতে পারে। অবরোহ যুক্তির বিভিন্ন প্রকারের ফলেই সিদ্ধান্তের এরূপ ভিন্নতা সম্ভব। আরোহ যুক্তি আরোহ যুক্তির ক্ষেত্রে বিভিন্ন প্রকার পরিলক্ষিত হলেও সব ক্ষেত্রেই সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ সার্বিক বচন
ইউনিভার্সাল ক্যাটেগরিক্যাল প্রপোজিশন রূপে প্রকাশিত হয়।